আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুর রহমান কলেজের একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। মূলত বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্ব একটা অদৃশ্য শক্তি করোনা ভাইরাসকে কেন্দ্র করে একটা কঠিন সময় পার করছে। এই সময়ে আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলকেই সাবধানে থাকতে হবে, সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে সুস্থ রাখার জন্য স্ব অবস্থানে থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন। মূলত ভারত একটি প্রাচীন জনপদ, একটা বিশাল অঞ্চল। এই অঞ্চলে আদি অধিবাসী দ্রাবিড়। এই অঞ্চলে মাঠ ভরা ফসল হয়, বিনা চাষেই পুকুরে, নদীতে, খালে, বিলে প্রচুর মাছ পাওয়া যায়। শুধুমাত্র মাঠের ঘাস খেয়েই গাভী প্রচুর দুধ দেয়। ফলে ভারত সম্পদ, সুখ এবং প্রাচুর্যে ভরা একটি জনপদ। এই প্রাচুর্যে আকৃষ্ট হয়ে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা ভারতে আগমন করে। যারাই এখানে আগমন করেছে তারাই ভারতের সুখ সম্পদ দেখে এখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা ভাবনা করেছে। কেউ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাই। যার জন্য একটি প্রবাদ আছে, ভারতে প্রবেশের হাজারো দরজা আছে, কিন্তু বাহির হওয়ার একটি দরজাও নাই। অর্থাৎ হাজারো পথ দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ভারতে প্রবেশ করছে, কিন্তু একটি পথ দিয়েও কেউ বাহির হয়ে যায় না। দ্রাবিড়দের বসবাস ভারতে। এরপরে প্রাচীনকালে পর্যায়ক্রমে আর্য, শক, কুষাণ, হুন সম্প্রদায়ের লোকেরা ভারতে আগমন করে এবং বসবাস শুরু করে। মধ্যযুগে আরব, পারসিক, তুর্কি সহ বিভিন্ন জাতি ভারতে আগমন করে বসবাস করতে থাকে। সর্বশেষ তৃতীয় পর্যায়ে ডাচ, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজরা ভারতে আগমন করে বসবাস করার জন্য চেষ্টা করতে থাকে। এজন্য ঐতিহাসিক হুইট ভারতীয় উপমহাদেশকে একটি জালের সঙ্গে তুলনা করেছেন। একটা জালে যেমন বিভিন্ন প্রজাতির মাছ এসে আটকা পড়ে,
ঠিক অনুরূপভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল হতে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা ভারতীয় জালে আটকা পড়েছে। পৃথিবীর প্রধান পিঙ্গল, শ্বেত ও কৃষ্ণ বর্ণ জাতির সমন্বয়ে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশেই সংগঠিত হয়েছে। এখানে প্রায় 179টি ভাষা, 544টি আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। এই বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন দৈহিক আকৃতির মানুষ ভারতীয় সমাজে একে অপরের পাশে বসবাস শুরু করেছে, যার জন্য স্বাভাবিকভাবেই এক জাতির সঙ্গে আর এক জাতির মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে। ইন্ডিয়ানদের সঙ্গে আরাবিয়ানদের, পারসিকদের সাথে তুর্কিদের, ফরাসিদের সাথে ভারতীয়দের বিবাহ হয়েছে, যার জন্য বংশগতির ফলে যখন এদের সন্তান হয়েছে, এই সন্তানেরা বিভিন্ন আকৃতির, বিভিন্ন বর্ণের, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। দেখা যাচ্ছে একই বাড়িতে 5 জন সদস্য আছে, 5 জনের চেহারা, গায়ের রং 5 রকম। একটা সমাজে 100 লোক আছে, এই 100 লোকের গায়ের রং, চেহারার বৈশিষ্ট্য বিভিন্ন রকম। কারণ হলো, একটা শিশু যখন ভারতীয় সমাজে জন্মগ্রহণ করেছে, দেখা যাচ্ছে ওই শিশুটার মাতা ইন্ডিয়ান কিন্তু পিতা আরাবিয়ান। আরেকটা শিশু জন্মগ্রহণ করেছে যার মাতা ইন্ডিয়ান কিন্তু পিতা পারসিক। পাশে আরেকটা শিশু জন্মগ্রহণ করেছে যার মাতা পারসিক কিন্তু পিতা তুর্কি। যার জন্য স্বাভাবিকভাবেই বংশগতির ফলে এদের থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে, এরা বিভিন্ন আকৃতির, বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। ভারতীয় সমাজে এ কারণে যত লোক দেখা যায়, এর ভিতরে কেউ লম্বা, কেউ বেটে, কেউ মাঝারি, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কারো নাক উঁচু, কারো নাক ফেটা, এইভাবে বিভিন্ন আকৃতির বৈশিষ্ট্য নিয়ে, বিভিন্ন আকৃতির মানুষ নিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। কারণ হলো বংশগতি প্রভাব। আমার এক জোড়া গিরিবাজ কবুতর ছিল। এই কবুতরের মোরগটা একসময় মারা গেল। মুরগি কবুতরটা একটা বুনো মোরগ কবুতরের সঙ্গে জোড়া হলো। পরবর্তীতে এদের বাচ্চা হলো। এই বাচ্চা জন্মগ্রহণ করেছে, কখনো দুইটাই বুনো হয়েছে, কখনো একটা বুনো একটা গিরিবাজ হয়েছে, কখনো দুইটাই গিরিবাজ হয়েছে। আবার এরকমও দেখা গিয়েছে যে এমন একটা প্রজাতির বাচ্চা হয়েছে যেটা গিরিবাজও না, বুনো না। কারণ এদের পিতা এবং মাতা এক প্রজাতির নয়, একটা বুনো আর একটা গিরিবাজ। বংশগতির ফলে এদের যে বাচ্চা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতি হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে ভারতে সারা পৃথিবীর থেকে আসা বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের মধ্যে যখন বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে, তাদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে, তারা বিভিন্ন দৈহিক আকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে। জাদুঘরে যেমন অল্প জায়গার ভিতরে বিভিন্ন জিনিস দেখা যায়, ঠিক অনুরূপ ভাবে ভারতীয় সমাজে, এই একটা সমাজে
পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের দৈহিক, সাংস্কৃতিক এবং ভাষাগত দিক হতে বিভিন্ন ধরনের মানুষ একটা সমাজে দেখা যায়। একই সমাজের ভিতরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য একমাত্র ভারতীয় সমাজেই খুঁজে পাওয়া যায়। এজন্য পৃথিবী বিখ্যাত আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যায়িত করেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নির্মল আনন্দ থেকো, দেশ, জাতি এবং পরিবারের কল্যাণে যথাযথ অবদান রেখো। আল্লাহ হাফিজ।